নমস্কার। একটি শ্লোক পাঠের মাধ্যমে আজকের উদ্বোধনী ক্লাস আমরা শুরু করছি। শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ तेजस्विनाधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। ओम शन्नो मित्रः संवरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु मां तु वक्तारम्। ओम शांति शांति हरिः ओम। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितैर्यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। श्रीमद् भगवत गीतार द्वितीय अध्याয়ের 3 নং শ্লোক। क्लैब्यमस्मगमः पाह नैतद्वयुपपद्यते क्षुद्रं हृदय दौर्बल्यं त्यक्तोत्तिष्ठ परन्तप। এবার আজকের উদ্বোধনী ক্লাসে প্রথমে বক্তব্য রাখবেন বেদান্ত শিক্ষা কার্যক্রমের যিনি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমৎ স্বামী জীবানন্দজি মহারাজ। মহারাজ আপনি মিউট আছেন, দুঃখিত। ওম বসুদেব সুতম দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ মা শারদা দেবী এবং স্বামীজি মহারাজকে প্রণাম করি। আজকের বেদান্ত শিক্ষা কার্যক্রম কর্তৃক পরিচালিত শ্রীমদ্ ভগবত গীতা পাঠ প্রশিক্ষণ কর্মশালার 2 ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বেদান্ত শিক্ষা কার্যক্রমের সহ সম্পাদক এবং শিক্ষক শ্রীমান প্রিয়ন্ত চক্রবর্তী। প্রথমেই শান্তি মন্ত্র পাঠ করলো। উপস্থিত আছে সহ সম্পাদিকা শ্রীময়ী প্রসারী ভট্টাচার্য সৃষ্টি, বেদান্ত শিক্ষা কার্যক্রমের শিক্ষকও বটে। আপনাদের এই কোর্সে ক্লাস নেবেন এরা দুজন।
ও আর উপস্থিত আছেন শ্রীমান জুয়েল চন্দ্র রায়, বেদান্ত শিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং দপ্তর সম্পাদক। আর বিশেষ করে আজকে যারা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ প্রশিক্ষণের জন্য যারা এসেছেন শিক্ষার্থী রূপে, এখানে অনেকেই হয়তো বিভিন্ন সামাজিক বিভিন্ন পদমর্যাদায় কর্মরত আছেন, তবুও এখানে যেহেতু শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে এসেছেন, সেজন্য আমরা আপনাদেরকে শিক্ষার্থী রূপে অভিবাদন এবং সুস্বাগতম জানাচ্ছি। আপনারা যে মহান সংকল্প নিয়ে, একটা মহতি ব্রত নিয়ে বেদান্ত শিক্ষা কার্যক্রমের এই প্ল্যাটফর্মে এসেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক সাধুবাদ জানাই। আপনারা হয়তো ইতিমধ্যে বেদান্ত শিক্ষা কার্যক্রমের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং এদের কার্যক্রমের সফলতা সম্পর্কে কিঞ্চিত ধারণা পেয়েছেন। সেজন্য বিশ্বাস করে আমাদের এই প্রতিষ্ঠানই বলা চলে, এটা এখন একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, অনলাইন মাধ্যমে একটা প্রতিষ্ঠানের মতোই এই প্রতিষ্ঠানে এসেছেন আপনাদের দুজন শিক্ষক, শ্রীমান প্রিয়ন্ত চক্রবর্তী এবং প্রসারী ভট্টাচার্য সৃষ্টি। এরা খুবই নিষ্ঠাবান শিক্ষক এবং এরা এই কার্যে পারদর্শী। এরা বহুদিন ধরে সংস্কৃত চর্চা করছে, সংস্কৃত ভাষা নিজেরা শিখছে এবং বহুদিন থেকে পাঠদানও করছে। এরা অভিজ্ঞ, সেহেতু আমরা আশা করছি আপনারা যে উদ্দেশ্যে এসেছেন আন্তরিকভাবে যদি আপনারা ক্লাসগুলো করেন এবং নিয়মিত চর্চা করেন, আপনাদের উদ্দেশ্য অবশ্যই সফল হবে। এর পাশাপাশি আমরা ছোট্ট একটি দিক নির্দেশনা বা কিছু উদ্দেশ্যের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা, আমাদের অনেকের মনে ধারণা থাকে যে গীতা পাঠ করলে কিছু পুণ্যি হবে, আমাদের ইহকাল পরকালের সুখ ভোগ হবে এরকম। কিন্তু এটাও ঠিক, এই ধারণা যে মিথ্যা তা নয়, এটাও ঠিক। কিন্তু বস্তুত গীতার যে আত্মতত্ত্বের জ্ঞান, সেই জ্ঞান লাভ করে আমরা মুক্ত হতে চাই। হ্যাঁ, গীতা পাঠ করে যে পুণ্য হয় সেটার থেকে হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা বিষয়টা হচ্ছে গীতা শুদ্ধরূপে প্রথমত হচ্ছে গীতা শাস্ত্রকে শুদ্ধ রূপে সুন্দর সুর ছন্দে পাঠ করা শিখতে হবে। আপনাকে গীতার যে শাখাত সংস্কৃত, ওটাকে ভালো করে অর্থ বোধ করে ওর অর্থ উদ্ধার করে বুঝতে হবে যে তত্ত্বটা। তারপরের দায়িত্ব হচ্ছে, যেটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব, আমাদের সনাতন ধর্ম এবং সংস্কৃতিকে বিপন্ন কিভাবে যে চারিদিক দিয়ে উঠে পড়ে লেগেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। সেজন্য আমাদের প্রত্যেক সনাতনীদের নৈতিক দায়িত্ব হচ্ছে এটাকে আরো ভালো করে চর্চা করা এবং এর প্রচার প্রসারে ভূমিকা রাখা। যদি বলেন না মহারাজ আমি তো সংসারী মানুষ, চাকরি বাকরি আছে, সন্তান আছে, আমরা কি ভূমিকা রাখতে পারি? ও আপনাদের মতো যারা সংসার ধর্ম ত্যাগ করে গেছে ওগুলো আপনাদের দ্বারাই হয়। আমরা একা মানুষ, গুটি কয়েক মানুষ, তাদের পক্ষে এই বৃহৎ জনগোষ্ঠীর মাঝে এই বার্তা বা প্রচার প্রসার অতটা সহজ নয়। আমরা যার যে অবস্থানে আছি সেখান থেকে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনারা আজকের ক্লাসের প্রথম দিন মনে মনে সংকল্প করুন যে আপনারা এমন ভাবে শিখবেন যেন আপনারা আর 10 জন, আমাদের কিন্তু লক্ষ্য তাই যে আপনারা এত সুন্দরভাবে শিখবেন, আমাদের টিচার দুজন আপনাদেরকে ওভাবেই সাহায্য করবে। প্রথম ক্লাসেই আমি আপনাদেরকে বলছি, আপনারা ছাত্র হিসেবে নয়, আপনারা কিভাবে মানুষকে শিখাবেন, নোট নেবেন। আমাদের টিচাররা আপনাদেরকে ওই পিডিএফ নোট দিয়ে যাবে, ওগুলো আরো সুন্দর চর্চা করে নিজের মতো করে, যে কাউকে বুঝাতে গেলে আমাকে কিভাবে পড়তে হবে, উচ্চারণটা বারবার উচ্চারণ করে করে জিহ্বার আড়ষ্টতা ভাঙবেন, জড়তাটা ভাঙবেন। খুব আন্তরিকভাবে চেষ্টা করুন। আমি এই অনুরোধ যে আমাদের বৃহৎ স্বার্থে সনাতন ধর্ম এবং সংস্কৃতিকে এই বিশ্বে বাঁচিয়ে রাখতে গেলে, অবশ্যই বাঁচিয়ে রাখার দায়ভার আমাদের নয়, আপনার আমার নয়,
এর পরমেশ্বর ভগবানেরই এ দায় বর্তায়। সনাতন ধর্ম অবিনশ্বর ছিল, মানে এ যাবৎকাল ধরে তো আছেই, আবহমান কাল ধরে আছে এবং থাকবেও বটে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের। কিন্তু এর প্রচার প্রসারে আমাদের প্রত্যেকের ভূমিকা নিতে হবে, এই অনুরোধটুকু এই প্রথম দিনে আমি আপনাদের কাছে রাখতে চাই। আশা করি সবাই সেইভাবে এই দায়িত্বটা কাঁধে তুলে নেবেন। আপনার মাধ্যমে আপনার পরিবার শিক্ষিত হবে, আপনার মাধ্যমে আপনার আত্মীয় স্বজন শিক্ষিত হবে, আর 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 1 লক্ষ, এভাবে সারা বাংলাদেশ ব্যাপী আমরা পাই। ঠিক আছে, দেখুন বাংলাদেশের হিন্দুরা যেভাবে একত্রিত হয়ে একটা পৃথিবীর বুকে কিন্তু একটা দৃষ্টান্ত রেখে দিয়েছে এই অল্প কিছুদিনের ভিতরে। তো আমরা ইচ্ছা করলেই পারি, এবং এই বিশ্বাস নিয়ে আমাদেরকে এগোতে হবে। তো আজকে যেহেতু ক্লাস হবে, সুতরাং আমি আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। আবার মনে করে দেই আপনাদের শিক্ষার 3টে ধাপ। প্রথম ধাপ হচ্ছে শুদ্ধ উচ্চারণে, যেহেতু সংস্কৃত একটি আলাদা ভাষা, এর আলাদা উচ্চারণ শৈলী আছে, তো এই উচ্চারণ শৈলী অনুসারে শুদ্ধ উচ্চারণে এবং সুর ছন্দে গীতা পাঠ করতে শেখা স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রত্যেকটা শব্দের মানে সন্ধি করা শব্দটাকে ভেঙে প্রত্যেকটা শব্দকে আলাদা করে আলাদা আলাদা ভাবে এর অর্থ বিভক্তির রূপ বুঝে অর্থটা বোধগম্য করা। 3 নম্বর হচ্ছে আপনি যা শিখেছেন সেটাকে আপনার সন্তানদেরকে শিখাবেন, আপনার আত্মীয় স্বজনদের সন্তানদেরকে শিখাবেন। ঠিক আছে, তার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনাদের এই মহতি ব্রত সফল হোক, আপনারা পূর্ণ মনস্কাম হন, ভগবানের কাছে এই প্রার্থনা করে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মহারাজকে ধন্যবাদ। আমাদের এই গীতা কোর্সটি 3 মাস ব্যাপী হবে। আমাদের এর আগেও শ্রীর 2টি কোর্স হয়েছে, তারপর শ্রীমদ্ ভগবত গীতার একটি কোর্স হয়েছে। তো এটি হচ্ছে আমাদের শাস্ত্রের 4র্থ কোর্স। হ্যাঁ, গীতার 2য় এবং শাস্ত্রের 4র্থ কোর্স। এছাড়াও আমাদের নিয়মিত প্রতি 6 মাস পর পর সংস্কৃতের কোর্স শুরু হয়, সংস্কৃত ভাষা ব্যাকরণ শিক্ষার কোর্স লেভেল 1 এবং লেভেল 2। এই 2টি লেভেলে 2টি স্তরে সংস্কৃত ভাষা এবং ব্যাকরণ শিক্ষার কোর্স হয়ে থাকে। পাশাপাশি আমাদের যোগব্যায়াম শিক্ষার কোর্সও চালু আছে। এগুলো অনলাইন এবং অফলাইনে 2টি হয়ে থাকে। তো আমাদের মোটামুটি অনেক বিস্তারিত একটি কার্যক্রম, অনেক কিছুই আমাদের এই কার্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও এখন বেদান্ত সার ক্লাস চলছে, এটা সবার জন্য উন্মুক্ত আছে, ফেসবুকেই হয় লাইভটা। পাশাপাশি উপনিষদ ক্লাসও হয়ে থাকে। তো আমাদের কার্যক্রম এখন যথেষ্ট বিস্তারিত হয়েছে। আমাদের কার্যক্রম শুরু হয়েছিল 2021 সালের জানুয়ারি মাসে। তো এখন 2024 চলে, সামনে 25 আসতে চলেছে। 21, 22, 23, 24 আমাদের 4 বছর হয়ে গেছে। তো আমাদের এই গীতা কোর্সটি 3 মাস ব্যাপী হবে। সপ্তাহে 2 দিন ক্লাস, শুক্রবার এবং সোমবার রাত 8টায় বাংলাদেশ সময়। আপনারা চেষ্টা করবেন নিয়মিত ক্লাসগুলো করার। প্রতি ক্লাসের পরে বাড়ি কাজ দেওয়া হবে, চেষ্টা করবেন বাড়ি কাজগুলো করার। বাড়ি কাজ কেন দেওয়া হবে? বাড়ি কাজটাই হচ্ছে আপনাদের প্র্যাকটিস। আপনারা যদি বাড়ি কাজগুলো দেন তাহলে কিন্তু আপনাদের অলরেডি প্র্যাকটিস হয়ে যাবে। মানে আলাদা করে নিজেকে আর ভাবতে হবে না যে আমি কিভাবে প্র্যাকটিস করব বা কিভাবে করলে আমার শিক্ষাটা সফল হবে। আপনারা বাড়ি কাজগুলো যদি করে জমা দেন তাহলে সেখানে কিন্তু আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো বাড়ি কাজ করার পরে আমরা আপনাদেরকে ভুলগুলো ধরিয়ে দেব, কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, কোথায় কি পরিবর্তন আবশ্যক। তো সেরকম করে 3 মাস কোর্স হবে। 3 মাস পরে আপনাদের একটি চূড়ান্ত পরীক্ষা হবে। এই চূড়ান্ত পরীক্ষাতে কিছু শ্লোক পাঠ করতে বলা হবে, সেগুলো পাঠ করে জমা দিতে হবে। সেই চূড়ান্ত পরীক্ষার উপর আপনাদের নাম্বারিং করে আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে। এই হচ্ছে আমাদের কোর্সের সিস্টেম। তো আমাদের যে 2টি শাস্ত্র নিয়মিত
কোর্স করানো হয়ে থাকে গীতা এবং চণ্ডী, দুইটি 3 মাসের হয়ে থাকে। তো দুইটি শাস্ত্র আমাদের সনাতন ধর্মে খুবই গুরুত্বপূর্ণ শাস্ত্র। প্রথমত শ্রীমদ্ ভগবত গীতা, যেটা আপনারা শিখতে এসেছেন, এটাকে মোটামুটি আমরা সবাই চিনি হিন্দুরা। চিনি বলতে শুধু চিনি না, আমাদের মোটামুটি সকলের ঘরেই আছে। কিছু কিছু ঘরে হয়তো নিয়মিত পাঠ করা হয়, কিছু কিছু ঘরে হয়তো লাল কাপড়ে মুড়িয়ে রাখা হয়। যাই হোক, কিন্তু সকলের ঘরে কিন্তু আছে। তো এটাকে আমরা হয়তো শ্রদ্ধা ভরে, মহারাজ যেমন বললেন যে পুণ্য অর্জন হবে, সেই উদ্দেশ্যে পাঠ করি। কিংবা কেউ কেউ আমরা শিখার উদ্দেশ্য কিন্তু পাঠ করতে পারি, কি কি শিক্ষাটা এর মধ্যে আছে। এর মধ্যে গীতার মধ্যে আমরা জানি 18টা অধ্যায় আছে, 700টা শ্লোক আছে। কার কার কথোপকথন? অর্জুন এবং শ্রীকৃষ্ণের কথোপকথন। মাঝখান দিয়ে আহ সঞ্জয়ের কিছু কথা আছে, মাঝখান দিয়ে নয়, শুরুর দিকে এবং শেষের দিকে সঞ্জয়ের কিছু কথা আছে। হ্যাঁ, তো এরকম করে গীতাটা হচ্ছে মূলত শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন। আর অর্জুন হচ্ছে এখানে শিষ্য, শ্রীকৃষ্ণ হচ্ছেন এখানে গুরু। অর্জুন যুদ্ধক্ষেত্রে গেছে যুদ্ধ করার জন্য। কেন গেছে? তার যে বংশের যে যারা ভাই ছিল, বংশের আত্মীয়রা কি করেছে, তাদের রাজ্য হরণ করে নিয়ে গেছে, দ্রৌপদীকে অসম্মান করেছে, তো বিভিন্ন অন্যায় করেছে। কারা করেছে? সে নিজের বংশের লোকেরা, কিন্তু বাইরের কেউ নয়। তো নিজের বংশের লোকেরাই কিন্তু অশ্রদ্ধা করলো, তাদের সাথে অন্যায় করলো। তো এখন ব্যাপারটা মূলত প্রতিশোধ নয়, ব্যাপারটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা। অর্জুন যে প্রতিশোধের জন্য যুদ্ধ করেছে সেরকম নয়, ব্যাপারটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এখানে দুর্যোধন আর তার সঙ্গীরা মিলে অন্যায় করেছে, এখন এই অন্যায় থেকে কিন্তু সমাজকে দেশকে বাঁচাতে হবে, সেই উদ্দেশ্যে কিন্তু যুদ্ধের জন্য অর্জুন গেছে। অর্জুনের মতো বীর যোদ্ধা, কিন্তু বীর যোদ্ধা মানে জগতের ইতিহাসে খুব কমই ছিল। সেই যোদ্ধা গিয়ে যখন দেখলো যে আশেপাশে সব তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখন যুদ্ধ যে করবে, ন্যায় যে প্রতিষ্ঠা করবে, করার পর যে রাজ্য অর্জন করবে, দেখা গেল যে রাজ্য যাদেরকে নিয়ে ভোগ করবে তাদেরকে মেরেই যুদ্ধটা করতে হবে, যুদ্ধটা জয় করতে হবে। তো আমি যদি সব মেরেই ফেলি, তাহলে আমি জয় লাভ করে, যুদ্ধ জয় লাভ করে আমি রাজ্য ভোগ করবো কাকে কাকে নিয়ে, কাদের নিয়ে? তো এই তো একটা শঙ্কা ঢুকে গেল তার মনে। তখন সে এই শঙ্কার কারণে, এই ভয়ের কারণে, এই শোকের কারণে সে দুর্বল হয়ে গেছে। তো দুর্বল হয়ে তার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে, শরীর শরীর কাঁপছে, শরীর থেকে ঘাম বের হচ্ছে, এরকম পরিস্থিতি। এগুলো প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগে আমরা পাবো। তো তখন সে শ্রীকৃষ্ণকে বলছে আমি যুদ্ধ করব না। এত বড় যোদ্ধা, সে পর্যন্ত ভয়ে শোকে একদম দুর্বল হয়ে গেছে, সে বলছে আমি যুদ্ধ করব না। সেই যে যুদ্ধ করব না, এরপরে গিয়ে শ্রীকৃষ্ণ কিছু কথা তাকে বলেছে, সেই কথাগুলোই হচ্ছে গীতার উপদেশ। এবং গীতার উপদেশ শোনার পরে অর্জুন কি করলো? যুদ্ধ করব না বলে যে অর্জুন বসে পড়েছিল, সে দাঁড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলো, সে যুদ্ধের জন্য দাঁড়িয়ে যুদ্ধ করলো। তাহলে গীতা শোনার পর অর্জুনের কি অবস্থা হয়েছিল? অর্জুনের মধ্যে কি পরিবর্তন আনলো গীতা? দুর্বল হয়ে পড়া অর্জুনকে আবার যুদ্ধের জন্য দাঁড় করিয়েছে। অর্থাৎ গীতা মানুষকে সবল করে। একটা সাধারণ জ্ঞান আমরা এখান থেকে বুঝতে পারি, গীতা মানুষকে সবল করে। দুর্বল হয়ে পড়া অর্জুনকে কিন্তু সে সবল করে দিয়েছে। গীতা শোনার পরে কিন্তু অর্জুন সবল হয়ে গেছে। অর্জুন যুদ্ধে প্রবৃত্ত হয়েছে, সংগ্রাম করতে দাঁড়িয়েছে। গীতা মানুষকে সংগ্রামী করে। অর্জুন কিন্তু গীতা শোনার পরে কীর্তন করতে যায়নি, যজ্ঞ করতে যায়নি, বা সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে যায়নি। অর্জুন যুদ্ধ করার জন্য দাঁড়িয়েছিল। তো নর্মাল কনসেপ্ট, গীতা শোনার পরে অর্জুন যুদ্ধ করতে দাঁড়িয়েছিল। গীতা মানুষকে সংগ্রামী করে। এবং এই সংগ্রাম শুধু ভগবান লাভের সংগ্রাম নয়, এই সংগ্রাম জীবনের সকল পরিস্থিতিতেই কাজে লাগে। এটা আমরা যদি গীতার অর্থ ভালোভাবে বুঝতে পারি, তাহলে তখন ব্যাপারটা আমাদের উপলব্ধ হবে যে
শ্রীমদ্ ভগবত গীতা পাঠ প্রশিক্ষণ। তো এই যে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আমরা জানি গীতা শাস্ত্রটা শুধু গীতা শাস্ত্র নয়, আমাদের যে কোনো শাস্ত্র সংস্কৃত ভাষায় রচিত। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা সংস্কৃত ভাষা পারি না, সংস্কৃত ভাষা বুঝি না, আর আমাদের শাস্ত্রগুলো কিন্তু সেই সংস্কৃত ভাষাতে রচিত। তাহলে আমাদের হিন্দু হিসেবে সবচেয়ে বড় একটা দায়িত্ব ছিল কি সংস্কৃত ভাষাটাকে জানা। সেই ভাষাটা জানলে তবে আমরা আমাদের শাস্ত্রগুলো পড়তে পারবো, কিন্তু আমরা সেটা জানি না। আমরা কি করি, গুটি কয়েক সংস্কৃত জানা লোক যে অনুবাদ করে দিয়ে গেছেন আমাদের শাস্ত্রগুলোর, বেদ হোক, উপনিষদ হোক, গীতা হোক, চণ্ডী হোক, সেই অনুবাদগুলো পড়ার চেষ্টা করি। এতটুকুই আমরা আমাদের মানে ধর্ম জ্ঞানটাকে এতটুকুতে আবদ্ধ রেখেছি। অন্যের অনুবাদ, অন্যের করা অনুবাদের উপর আমরা নির্ভরশীল, আমরা কিন্তু সংস্কৃত জানি না। আচ্ছা, সংস্কৃত এমন অবস্থা হয়েছে এখন সংস্কৃত আসলে তেমন ভাবে জানার সুযোগ হয় না। আমাদের বেদান্ত শিক্ষা কার্যক্রমে 2টি কোর্স আছে, সেখানে বেসিক জ্ঞানটুকু আপনারা পাবেন, তবে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, হয়তোবা উচ্চতর কোর্স করতে হবে, ভারত থেকে বিভিন্ন কোর্স করানো হয়, সেগুলো করতে হবে। তো এখন এমন অবস্থা হয়ে গেছে যে আসলে দৈনন্দিন কাজে সে সময়টুকু হয় না বা সে সুযোগ হয় না, তো ইচ্ছাটাও তেমন হয় না। এখন কি করার, শাস্ত্র তো পড়তে হবে। বলছি না যে এখন নিজেরাই আপনারা অনুবাদ করে পড়া শুরু করবেন সংস্কৃত শিখে, যে অনুবাদ দেওয়া আছে সেটার উপরে নির্ভরশীল থাকুন, ক্ষতি নেই, যারা অনুবাদ করেছে ভালো করেছে। তবে শুধু অনুবাদটা কিন্তু শাস্ত্র না। বেদ মন্ত্রে অর্থটা কি, বেদ মন্ত্রের অর্থ কি, চণ্ডীর অর্থ কি, গীতার অর্থ কি, বাংলা পরে জানতে পারলাম, কিন্তু মূল শাস্ত্র পড়া কাকে বলে? মূল শাস্ত্র পড়া কিন্তু এই যে যে ভাষায় লেখা আছে, শ্রীকৃষ্ণ যেভাবে অর্জুনকে বলেছিলেন, যেভাবে মেধস মুনি সুরত সময় থেকে চণ্ডী বলেছিলেন, যেভাবে সেই যমরাজ নচিকেতাকে কঠোপনিষদ বলেছিলেন, হ্যাঁ, যেভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা বলেছিলেন, সেভাবে যদি আমরা পাঠ করতে পারি, তবে আমরা সেই শাস্ত্র পাঠের আসল অনুভূতিটুকু পাবো। সংস্কৃত ভাষা, বাংলা তো আমরা সবাই পড়তে পারি, বাংলা অনুবাদ সবাই পড়তে পারি, কিন্তু আমরা বুঝি সেই মূল শ্লোক বা মন্ত্রগুলো পাঠ করা। এখন মূল শ্লোক মন্ত্র এগুলো তো সংস্কৃত ভাষায় রচিত, আর আমি তো সেটা পারি না, কি করতে হবে? এই সেই যে পারি না এবং এই যে করতে হবে, সেজন্যই হচ্ছে আমাদের এই কোর্স। আমাদেরকে সেই সংস্কৃত ভাষায় পাঠ করাটাই শিখতে হবে, সেজন্যই আমাদের এই কোর্স। আমরা নিজেরা অনেক চেষ্টা করেছি গীতা পড়ার, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, ঠিক আছে, যদা যদা হি ধর্মস্য বাংলায় দেখেছি, যদা যদা লেখা আছে, পড়েছি, ঠিক আছে, কিন্তু সংস্কৃত উচ্চারণটা কিন্তু যদা যদা হি ধর্মস্য নয়, ইয়দা ইয়দা হি ধর্মস্য। এই যে তফাৎ বাংলার সাথে সংস্কৃত উচ্চারণের, এটাই আমরা শিখব, ঠিক আছে। এর জন্য শুরুতেই আমাদেরকে জানতে হবে বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার উচ্চারণের কি কি তফাৎ আছে, কোন জায়গায় কি উচ্চারণ করতে হবে, অনেক কিছু মিলে বাংলার সাথে। সংস্কৃত ভাষাটা কিন্তু বাংলার আদি একটা ভাষা, তো সেই সংস্কৃত ভাষা থেকেই বাংলাটা যেহেতু এসেছে, অনেক কিছু কিন্তু মিলে, কিন্তু যেগুলো মিলে না সেগুলো আমাদেরকে আলাদা করে জেনে নিতে হবে। সেটাই আমরা প্রথম 2-3টা ক্লাসে যে বেসিক নিয়মগুলো যেগুলো জানবো, জানার পরে তারপর আমরা মূল গীতা শাস্ত্রে প্রবেশ করব। আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে একটা পিডিএফ দিয়েছিলাম, সংস্কৃত উচ্চারণ নামে একটা পিডিএফ দিয়েছি, সকলে সেই পিডিএফটা ওপেন করুন, সেই পিডিএফ থেকে এখন আলোচনা করা হবে। যে পিডিএফটা দিয়েছিলাম সেই পিডিএফ আরেকটা কথা, জুম অ্যাপে কিন্তু 40 মিনিট পরে অটো বের করে দেয় সবাইকে, হ্যাঁ, আপনারা আবার জয়েন করবেন, বের করে দিলে লিংকে ক্লিক করে যেভাবে জয়েন করেছেন সেভাবে আবার জয়েন করবেন।
পিডিএফটা ওপেন করার পরে প্রথমেই দেখবেন উপরে শ্রী শ্রী চণ্ডীপাঠ প্রশিক্ষণ লেখা আছে, তারপর লেখা আছে শ্রী শ্রী চণ্ডীপাঠ প্রশিক্ষণের যে সংস্কৃত উচ্চারণের নিয়ম, তা পাঠ প্রশিক্ষণেরও একই নিয়ম, কারণ সংস্কৃত উচ্চারণের নিয়ম সকল ক্ষেত্রে একই থাকে। ঠিক আছে, এখানে চণ্ডী আছে বলে যে এটা গীতার নয় সেরকম কিন্তু নয়, এটা শ্রী চণ্ডীপাঠ প্রশিক্ষণ কোর্স করানোর সময় তৈরি করা হয়েছিল, তাই এরকম নাম দেওয়া হয়েছে। তবে একই নিয়ম গীতা পাঠের ক্ষেত্র। ঠিক আছে, সকল ক্ষেত্রেই সকল শাস্ত্রের ক্ষেত্রেই সেই একই নিয়ম প্রযোজ্য। পৃষ্ঠা নং 2 পরের পৃষ্ঠায় দেখুন লেখা আছে উপরে হেডলাইন স্বরবর্ণ। সকলে পেয়েছেন কিনা একটু জানাবেন চ্যাট বক্সে লিখে যে হ্যাঁ পেয়েছি। চ্যাট বক্সে লিখুন যে মানে পিডিএফটা ওপেন করে যদি পেয়েছেন যে, আর না পেয়ে থাকলে সেটাও লিখবেন। আচ্ছা ঠিক আছে, পেয়েছেন। আচ্ছা, তো এবার সে পিডিএফ এ চলে যান। দেখুন স্বরবর্ণ একদম মানে ব্যাপারটাকে একদম ইজি মনে করবেন, কঠিন যে একদম কঠিন, বাবারে কি সংস্কৃত নিয়ম শিখতে হবে, কি কঠিন জিনিস এরকম ভাববেন, একদম ইজি, কঠিনে কিছুই নেই। মানে আপনি এরকম হয়েছে, আমি আমার লাইফে এরকম স্টুডেন্টও পেয়েছি, মনোযোগ দিয়েছে পুরো পিডিএফ 15 মিনিটে শেষ, তাকে 15 মিনিটে পুরো পিডিএফ আমি বুঝিয়ে দিয়েছি পিডিএফটা, কিন্তু আপনাদেরকে আমি 2 ক্লাস মিলিয়ে বোঝাবো ধীরে ধীরে, তাড়াহুড়ো করবো না। ঠিক আছে, মনোযোগ দিবেন, একদম ইজি জিনিস। দেখুন স্বরবর্ণ, বাংলায় স্বরবর্ণ আছে, ব্যঞ্জনবর্ণ আছে, ইংলিশে বলে ভাওয়েল এন্ড কনসোনেন্ট। তো বাংলায় স্বরবর্ণ আছে, ব্যঞ্জনবর্ণ আছে, সংস্কৃত ভাষাতেও স্বরবর্ণ আছে, ব্যঞ্জনবর্ণ আছে। আচ্ছা, স্বরবর্ণ কয়টা আছে? আগে বাংলায় কি পড়েছেন না পড়েছেন, কোথায় কি শুনেছেন সেসব এখন এখানে আনার দরকার নাই, জেনে নিন। স্বরবর্ণ 13টা, অনেক বেশি আছে কিন্তু মানে স্বরবর্ণ 13টার বেশি হয়, কিন্তু নরমালি কমন হচ্ছে 13টা স্বরবর্ণ। ঠিক আছে, সংস্কৃতে স্বরবর্ণ 13টা গেল। 13টার মধ্যে কি লেখা আছে দেখুন, 5টি রসস্বর, অ ই উ রি, এরপর একটা আছে একটা আছে নয়ের মতো, নয়, হ্যাঁ 8 9 মতো, এটা হচ্ছে লি। এই লিটা বাংলাতেও ছিল, হ্যাঁ আমরা অনেকেই এটা পেয়েছি। এখনকার যারা একদম মানে স্কুল কলেজের ছাত্র তারা হয়তো পায়নি, ইউনিভার্সিটি স্টুডেন্টরা পেয়েছে, এখন যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা হয়তো ছোট করে পেয়েছিল লি। ঠিক আছে, এটা বাংলাতেও ছিল, সংস্কৃত এটা আছে কিন্তু খুব কম ব্যবহৃত হয় এটা। তো 13টা স্বরবর্ণের মধ্যে 5টা রসস্বর, 8টা দীর্ঘস্বর। এবার আসুন রসস্বর কি আর দীর্ঘস্বর কি। রস শব্দের অর্থ হচ্ছে ছোট, শর্ট, ছোট। দীর্ঘ মানে বড় বা লম্বা, এটা আমরা বুঝি। রস্য দীর্ঘ, রস্য মানে ছোট, দীর্ঘ মানে লম্বা বা বড়। ঠিক আছে, তো আমরা যখন ছোটকালে শিখেছিলাম এই বর্ণমালা, আমরা কি বলতাম, রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ, এরকম বলতাম, কিন্তু নামগুলো শিখেছি কিন্তু এরকম করে। তো নামগুলো বলতাম কি রস্যি দীর্ঘি, রস্য দীর্ঘ, আসলে রস্যি দীর্ঘি নয়, রস ই দীর্ঘ ই, রস্য উ দীর্ঘ উ, এই হচ্ছে নাম। মানে যেটা ছোট ই সেটা হচ্ছে রস্য ই, যেটা দীর্ঘ বা বড় ই সেটা হচ্ছে দীর্ঘ ই। ঠিক আছে, রস্য ই দীর্ঘ ই, রস্য উ দীর্ঘ উ, এই হচ্ছে নাম। এবার আসি কেন রস্য কেন দীর্ঘ। রস্য দীর্ঘ হয় উচ্চারণে, ছোট করে যদি উচ্চারণ করি তাহলে হবে রস্য, দীর্ঘ করে যদি উচ্চারণ করি তাহলে হবে দীর্ঘ। যেমন রস্য ইর উচ্চারণটা হচ্ছে ই, আর দীর্ঘ ইর উচ্চারণটা হচ্ছে ই, একটু দীর্ঘ হবে, টান টান দিয়ে ধরে রাখতে হবে ই। রস্য উ এর উচ্চারণ হচ্ছে উ, দীর্ঘ উ এর উচ্চারণ হচ্ছে উ, টান দিয়ে ধরে রাখতে হবে। ঠিক আছে, রস্য ইর উচ্চারণ হচ্ছে ই, দীর্ঘ ই হচ্ছে ই, রস্য উ হচ্ছে উ, দীর্ঘ উ হচ্ছে উ,
তাহলে আমরা বুঝতে পারছি কেন নাম হ্রস্ব এবং দীর্ঘ হলো, কারণ উচ্চারণ হ্রস্ব বলে নাম হ্রস্ব ই, উচ্চারণ দীর্ঘ বলে নাম দীর্ঘ ই। ঠিক আছে, এই কারণে নাম হ্রস্ব ই এবং দীর্ঘ ই হয়েছে। কিন্তু বাংলাতেও কিন্তু একই নাম ছিল, কিন্তু বাংলাতে কি এরকম উচ্চারণ তফাৎ আছে? না, নেই। সংস্কৃত ভাষার একটা বিশেষত্ব হচ্ছে, এখানে যদি একটা ফোঁটাও দেওয়া হয়, একটা সামান্য ফোঁটাও যদি দেওয়া হয়, সেটারও কিন্তু মাহাত্ম্য আছে। সেই ফোঁটাটাও কিন্তু একটা শব্দের, একটা অক্ষরের, একটা শব্দ, একটা বাক্যের অর্থ এবং উচ্চারণ দুটোই চেঞ্জ করতে পারে। সংস্কৃত ভাষায় একটা ফোঁটারও কিন্তু গুরুত্ব আছে। বাংলা ভাষায় কিন্তু আমরা নাম হ্রস্বই দীর্ঘই হলেও আমরা কিন্তু তফাৎ করতে পারি। সেই ধরুন ইঁদুর, ইঁদুরকে ইঁদুর বলতাম, ঈগলকেও ঈগল বলতাম, কিন্তু ইঁদুরে হচ্ছে কি হ্রস্ব ই দিয়ে, ঈগল হচ্ছে কি দীর্ঘ ই দিয়ে। হওয়ার কথা ছিল কি ইঁদুরা, ইঁদুর, ঈগল এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ইঁদুর বলছি, ঈগল বলছি, দুটাকেই কিন্তু হ্রস্ব উচ্চারণ করছি, তাড়াতাড়ি উচ্চারণ করছি, ঈগলকে কিন্তু ঈগল করছি না। তাহলে বাংলাতে কিন্তু তফাৎটা নেই, সংস্কৃতে আছে। এবং এর হ্রস্ব এবং দীর্ঘের উচ্চারণটা কিন্তু একদম বেসিক, সংস্কৃতের একদম বেসিক। এটা এটা যদি আপনি ঠিকভাবে উচ্চারণ করতে পারেন, আপনার একদম খুব সুন্দর হবে আপনার মন্ত্রের এবং শ্লোকের পাঠ। একদম সঠিক ছন্দে আপনারা সঠিক ভাবে সুরে এবং ছন্দে পাঠ করতে পারবেন। তাহলে মনে রাখবেন 5টা রস্বস্বর, 8টা দীর্ঘস্বর। 5টা রস মনে রাখবেন, এই রস 5টা বাদে বাকি সবগুলো দীর্ঘ। রস কি কি? প্রথম যেটা অ, ঠিক আছে, অ এটা হচ্ছে রস্য। তারপরে রস্য ই, রস্য উ এবং রি। ঠিক আছে, আর লিটা আসলে মানে জেনে রাখবেন, এখন লাগবে না এটা। ঠিক আছে, এটা গীতার মধ্যে লি এর ব্যবহার নেই, জেনে রাখবেন জাস্ট। এই 5টা হচ্ছে রস্য, আর বাকি সবগুলো হচ্ছে দীর্ঘ। তাহলে ধরুন আমি 5টা রস উচ্চারণ করছি, এরকম আ, ই, উ, রি, রি, এরকম। আর 8টা দীর্ঘ যদি উচ্চারণ করি, আ, ই, উ, রি, এ, আই, ও, ঔ, এরকম করে দীর্ঘ করে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল এই বেসিক ব্যাপারটা? আশা করি বুঝেছেন। না বুঝে থাকলে চ্যাট বক্সে লিখবেন। মলয় ভৌমিক আপনি পাননি? আচ্ছা, আমি আবার সেন্ড করছি আপনাকে, পার্সোনালি সেন্ড করছি, ওয়েট। একজন আবার মেসেজ করেছে লিংকে কাজ হচ্ছে না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে হ্রস্ব এবং দীর্ঘ গেল। এইবার দেখুন কি লিখেছি, অ এর উচ্চারণ লাল রং দিয়ে লিখেছি, অ এর উচ্চারণ। অ এর উচ্চারণকে শেখার কিছু আছে? হ্যাঁ আছে। কিরকম? আমরা সেরকম ভাবে সাউন্ড নেই, আপনার তো প্রবলেম হচ্ছে। সাউন্ড ঠিকই আছে, আপনি অডিও কানেক্ট করেন, এই জন্য আপনার সাউন্ড নেই। ওয়েট, আচ্ছা, তো কি বললাম?
আমরা বাংলায় অ বলি কিভাবে? অ। সংস্কৃত হবে আ। অনেকে হিন্দি বলতে পারেন, হ্যাঁ? যেমন আমি যদি একটা হিন্দি একটা বাক্য যদি বলি, अभी मैं अभी मैं संस्कृत पाठ कर रहा हूँ। अभी अभी मैं संस्कृत पाठ कर रहा हूँ। ঠিক আছে? তো अभी মানে এখন। বাংলায় এটা কি দিয়ে লেখা হয়েছে? अभिটা ইকার। অ ভ রস্ব ইকার। अभी। বাংলায় আমরা কি বলবো? অভি অভি। কিন্তু আমরা তো অভি বলি না, আমরা বলছি কি अभी। এই সংস্কৃতের আর উচ্চারণ হিন্দির মধ্যেই, ঠিক আছে? তো আয়ের উচ্চারণটা কিন্তু মনে রাখতে হবে, কারণ কি বাদ বাকি সবকিছু হবে। পেজ নং 3, সরি 2 নং পেজ, পরবর্তী পেজ। ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণে কি লেখা আছে? ব্যঞ্জন বর্ণ 35টি। ঠিক আছে? বাংলায় কতটি পড়েছেন সেগুলো এখন মাথায় আনা দরকার নেই। সংস্কৃতে ব্যঞ্জন বর্ণ 35টি আপাতত জানুন। কম বেশি হয়, এগুলো ডিফার করে, একদম যে 35টি সেরকম বলা যায় না, ডিফার করে, কিন্তু 35টি মানে সবচেয়ে বেশি প্রয়োজনীয় বা ইউজড হয়। ঠিক আছে? আচ্ছা, তো ব্যঞ্জন বর্ণ 35টি, তার মধ্যে স্পর্শ বর্ণ 25টি। 35-এর মধ্যে 25টা হচ্ছে স্পর্শ বর্ণ। এরা 5টি বর্গে বিভক্ত। তো 25টাকে যদি 5টা বর্গে বিভক্ত করি তাহলে কয়টা হয়? প্রতি বর্গে 5টা করে হয়, 5 5 25। ব্যঞ্জন বর্ণ 35টি, সেই 35টির মধ্যে 25টি হচ্ছে স্পর্শ বর্ণ, আর সেই 25টি স্পর্শ বর্ণ 5টি বর্গে বিভক্ত, অর্থাৎ প্রতি বর্গে 5টি করে বর্ণ। এবার দেখি স্পর্শ বর্ণগুলো কিরকম। উপর থেকে নিচে, বাম পাশের লাইন কলাম, কলাম মানে উপর থেকে নিচে লম্বালম্বি। ঠিক আছে? লম্বালম্বি কলাম। কা খা গা ঘা ঙা, চা ছা যা ঝা ঞা, টা ঠা ডা ঢা না, তা থা দা ধা না, পা ফা বা ভা মা। এই প্রতিটা বর্গে 5টা করে অক্ষর আছে। 5 5 মোট 25টি হচ্ছে স্পর্শ বর্ণ। এবার দেখুন 5টা যে বর্গগুলোর নাম কি? এই যে প্রতিটা বর্গের প্রতিটা কলামের যে একদম প্রথম যে অক্ষরটা, ঠিক আছে, যেটা হলুদ লাইন করা, হলুদ লাইনের মধ্যে যে অক্ষর, সেগুলো হচ্ছে প্রত্যেকটা বর্গের প্রথম অক্ষর। সেই বর্গের প্রথম অক্ষর দিয়ে হচ্ছে বর্গের নাম। যেমন প্রথমটা হচ্ছে ক বর্গ, দ্বিতীয়টা হচ্ছে চ বর্গ, তৃতীয়টা ট বর্গ, চতুর্থটা ত বর্গ, পঞ্চমটা প বর্গ। ঠিক আছে? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, 5টা বর্গের নাম। এবার প্রতিটা অক্ষরের নিচে আমরা হসন্ত দেখতে পাচ্ছি। হসন্ত তো আমরা চিনি, বাংলা হসন্ত। ঠিক আছে? এটাকে সংস্কৃত হলন্ত বলা হয়, হলন্ত। ঠিক আছে? হলন্ত। তো এটা কেন? ব্যঞ্জন বর্ণের আসল রূপই হচ্ছে এটা। ব্যঞ্জন বর্ণের আসল রূপই হচ্ছে হলন্ত যুক্ত বা হসন্ত যুক্ত রূপটা। ঠিক আছে? আমরা ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা কি জানি? যে বর্ণ স্বরবর্ণের সহায়তা নিয়ে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জন বর্ণ বলে। স্বরবর্ণের সহায়তা ছাড়া, সাহায্য ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারে না। যেমন ক, ক আপনাকে উচ্চারণ করতে হলে একটা অ উচ্চারণ করতে হবে, ক অ। দেখুন ক এর পর একটা আ, ক আ ক। এই অ ছাড়া আপনি ক উচ্চারণ করতে পারবেনই না। অ না বলে ক উচ্চারণ করতে পারবেন? পারবেন না, আপনার মুখ দিয়ে সাউন্ড বের হবে না। তো স্বরবর্ণের যে নাম স্বর থেকে, স্বর মানে কি? আপনার যে মেইন সাউন্ড, এটাই হচ্ছে স্বর। আপনার স্বর, আমরা বলি না ভয়েস স্বর, সেই স্বরই হচ্ছে আপনার সাউন্ড, সেটাই হচ্ছে স্বরবর্ণগুলোই আপনার মুখের সাউন্ড। আর বাদ বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো দেখছেন না, এগুলো কিন্তু কোনো সাউন্ড না। এগুলো হচ্ছে কি, আপনার যে জিহ্বা, ঠোঁট, এগুলোর মধ্যে বিভিন্ন জায়গায়
মানে এক এক জায়গায় এক একটা স্পর্শ করে, হ্যাঁ, এই ব্যঞ্জন উৎপন্ন করা হয়। কিন্তু মেইন যে সাউন্ড, এটা কিন্তু স্বর। ঠিক আছে, আপনার স্বর লাগবে, যে কোনো কিছু উচ্চারণ করতে আপনার স্বরবর্ণ লাগবেই। স্বরবর্ণ আপনি ধরুন কটা কণ্ঠে, তো কণ্ঠে একটা জায়গায় চাপ দিয়ে কণ্ঠে স্বরের প্রেসার দিয়ে আপনি ক উচ্চারণ করবেন, ঠোঁটে স্বরের প্রেসার দিয়ে প উচ্চারণ করবেন, তালুতে স্বরের প্রেসার দিয়ে চ উচ্চারণ করবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। আপনার যে মেইন সাউন্ড, এটা হচ্ছে আপনার স্বরবর্ণ। সেই স্বরবর্ণ লাগবেই। তো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না। ব্যঞ্জন বর্ণের আসল রূপ কি? এই হসন্ত। এই হসন্ত যুক্ত রূপকে উচ্চারণ করা যায় না, এটা হচ্ছে আসল রূপ। আমরা কিন্তু লেখার সময় হসন্ত যুক্ত লিখি না, আমরা লেখার সময় হসন্ত দিয়ে মানে মানে হসন্ত ছাড়া লিখি। ঠিক আছে, ওখানে স্বরবর্ণ যুক্ত আছে। এটা পরের 3 নাম্বার পেজে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 3 নাম্বার পেজে যান সকলে। আচ্ছা, এখানে বুঝতে পারেননি এমন কেউ আছেন? তাহলে চ্যাট বক্সে লিখুন। বুঝতে না পারলে ব্যাপারটা চ্যাট বক্সে লিখুন। বুঝে যাবেন, না বুঝে কিন্তু যাবেন না। প্রথমের ক্লাসগুলো না বুঝতে পারলে কিন্তু পরের কিছুই বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, 3 নং পেজে যান, পরবর্তী পেজে দেখুন। আমি এর আগে 2 নং পেজে কি লিখেছি? এদের উচ্চারণ অযুক্ত করে হবে। ব্যঞ্জন 25টা স্পর্শ করে নিচে লিখেছি, এদের উচ্চারণ অযুক্ত করে হবে। ঠিক আছে, এবার পরবর্তী পেজে যান। পরবর্তী পেজ উপরে দেখুন কি লেখা আছে। ক হসন্ত যোগ অ সমান ক, খ হসন্ত যোগ অ সমান খ। এইভাবে ব্যঞ্জন বর্ণগুলো আমরা লিখি। ক হসন্ত মানে কি? এখানে ক এর মূল রূপে আছে, রুট ফর্ম, রুট, মূল। ঠিক আছে, এর সাথে যে স্বরবর্ণটা যুক্ত হয়েছে না, সেটা যুক্ত হয়ে ক হয়েছে। কা অ আছে, খা অ আছে। এই অ ছাড়া কিন্তু ক উচ্চারণ করা যাবে না, আওয়াজ বের হবে না, সাউন্ড বের হবে না, স্বর বের হবে না। প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণ এইভাবে স্বরবর্ণের সহায়তায় উচ্চারিত হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা কিভাবে হচ্ছে? আচ্ছা, বর্গীয় বর্ণগুলো আরেকবার যদি পড়তেন। আচ্ছা, আমি বুঝতে পারিনি। ওয়েট, ঈশিতা, আপনি কি বুঝতে পারেননি বলুন তো শুনি, মানে কোন জায়গাটা বুঝতে পারছেন না? আপনি জুমে এসে আনমিউট করে বলুন, ঈশিতা। ব্যঞ্জন বর্ণগুলো। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে কি, এই যে যেটা দেখতে পাচ্ছ ছোট, মানে ছোট বলতে যে হসন্ত যুক্ত আছে। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণগুলো দেখতে পাচ্ছ যে হসন্ত যুক্ত আছে। আমি স্ক্রিন শেয়ার করে একটু দেখাই, লিখে লিখে দেখাই। ওয়েট, এই দেখো, এটা হচ্ছে আসল ব্যঞ্জন বর্ণের রূপ। হ্যাঁ, এর সাথে যদি আমি এই যে স্বরবর্ণ অটা যুক্ত করি, তাহলে এটা হবে, এই কটা হবে। ঠিক আছে, এই কয়ের মধ্যে কিন্তু একটা অ আছে। হ্যাঁ, এই কয়ের মধ্যে কি আছে? একটা অ আছে। এই অটার কারণে আমি কটাকে উচ্চারণ করতে পারি। এই অটা থাকার কারণে কিন্তু ক হচ্ছে। এটার কিন্তু আলাদা কোনো উচ্চারণ নেই, এটা জাস্ট চাপ খাবে জিহ্বার এখানে, গলার এখানে, মানে এটা অটা আসবে না, এখানে অটা নেই। তো অ না থাকলে কিন্তু ক এরকম অ বলতে পারবো না, এটা চাপ গলার মধ্যে। এই অটা আনলে তবে আমি কটা বলতে পারছি। ঠিক আছে, এই অটা আমাকে আনতে হবে, আনলে এই কটা আমি উচ্চারণ করতে পারবো। তো দেখো, এই যে
এটা হচ্ছে ব্যঞ্জনবর্ণের আসল রূপ। হ্যাঁ, এটার সাথে অযুক্ত হয়ে এই কটা হয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু পরীক্ষাতে এটা এটা লিখি, স্কুল কলেজ এটা পড়ি। আবার এখন এরকম হয়েছে বলে আবার স্কুলে গিয়ে শিক্ষককে বলবে না যে স্যার বা ম্যাডাম আমাকে তো এরকম গীতা কোর্সে শিখিয়েছে, এটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ, এটা আবার বলো না। এটা বোঝানোর জন্য বলেছি, এটা এরকম ব্যাপারটা হয়, কিন্তু এখন এভাবে কেউ শেখায় না। ওই নর্মালি ব্যঞ্জনবর্ণ বলতে এটাই শেখানো হয়, এটাই শিখে আর কি। এখানে ব্যঞ্জনবর্ণের সংজ্ঞাই হচ্ছে কি স্বরবর্ণ যুক্ত হয়ে হচ্ছে, তো ব্যঞ্জনবর্ণের মধ্যে স্বরবর্ণ যুক্ত থাকবে অলরেডি, মানে এটাই তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু লিখতে হবে এটা, কারণ ব্যঞ্জনবর্ণ মানে এটা, এটা কিন্তু ব্যঞ্জনবর্ণ না, কিন্তু এটা হচ্ছে মূল ফর্ম, মূল রূপটা, এটার সাথে এই স্বরবর্ণ যুক্ত হয়ে এই ব্যঞ্জনটা এসে গেছে। ব্যঞ্জনবর্ণ বলতে কিন্তু এটাই লিখতে হবে। এবার বোঝা গেছে? ঈশিতা এবার বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে। বর্গীয় বর্ণগুলো, হ্যাঁ বর্গীয় বর্ণগুলো আমি পড়বো, এটা জাস্ট আমি একবার পড়ে দেখিয়ে দিলাম যে কিরকম, মানে সিরিয়ালটা দেখিয়ে দিলাম। এটা আমি যখন অযুক্ত করে হবে, হ্যাঁ কিভাবে হচ্ছে এটা আমি পরে পড়বো। ঠিক আছে, এটা যখন আমরা এই যে কণ্ঠবর্ণ আছে সেই পিডিএফ এ চলে যান, আপনারা পিডিএফ এ চলে যান, পিডিএফ এ দেখুন 3 নাম্বার পৃষ্ঠায়, হ্যাঁ 3 নাম্বার পৃষ্ঠায় এই যে প্রত্যেকটি ব্যঞ্জনবর্ণ এভাবে স্বরবর্ণের সহায়তা, এতটুকু তো পড়া হয়ে গেল। এতটুকু পড়ার পরে নিচে দেখুন কিছু কিছু নাম দেওয়া আছে। এখন হচ্ছে আমরা এই বর্গীয় বর্ণগুলো আবার পড়ব। কিছু কিছু নাম দেওয়া আছে নীল বর্ণ, নীল কালারে, হ্যাঁ নীল রঙে কিছু নাম দেওয়া আছে, দেখুন কি নাম দেওয়া আছে। কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্ত বর্ণ, ওষ্ঠবর্ণ, কণ্ঠতালব্য ইত্যাদি নাম দেওয়া আছে। এই নামগুলো কিভাবে হয়েছে, মুখের কোথায় কি বর্ণ উচ্চারিত হয় সেই অনুসারে এই নামগুলো হয়েছে। ঠিক আছে, মুখের কোথায় কি বর্ণ উচ্চারিত হচ্ছে সেই অনুসারে এই নামগুলো হয়েছে। যেমন কণ্ঠবর্ণ, কণ্ঠে উচ্চারিত, কণ্ঠ মানে কি দেখবেন উচ্চারণ করার সময় খেয়াল করবেন একদম কণ্ঠের দিকে, গলার দিকে জিহ্বার গোড়াটা একদম সেই উপরে তালুতে লাগছে, গিয়ে জিহ্বার গোড়াটা উপরে তালুতে লাগছে একদম কণ্ঠের দিকে। কি কি বর্ণ, স্বরবর্ণের আ আ, একদম কণ্ঠ থেকে সাউন্ড বের হচ্ছে আ আ। তারপরে ক বর্গ, কা খা গা ঘা ঙা। এখানে উ এর যে উচ্চারণটা, উ এটার উচ্চারণ কিন্তু আমি ও করছি, একটু অন্যরকম করছি, সেটা আমি আপনাদেরকে পরে বলবো কেউ করছি, আপনারা আপাতত শুধু শুনে যান। তাহলে ক বর্গ হচ্ছে কণ্ঠবর্ণ, কা খা, খেয়াল করুন একদম গলার কাছে জিহ্বার গোড়াটা লেগে লেগে ছেড়ে দিচ্ছে, কা খা গা ঘা ঙা। আপনারা উচ্চারণ করার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে উচ্চারিত হচ্ছে, কা খা গা ঘা ঙা। আবার বাঁকা, বাঁকাতে বলেছি মানে এরকম নয় যে কা আকার না, কা কা খা গা ঘা ঙা। এরপরে তালব্য বর্ণ, তালব্য বর্ণ মানে হচ্ছে তালুতে, তালু কোনটা, তালু কোনটা, তালু হচ্ছে এই মাড়ির উপরে, ঠিক আছে মাড়ির একটু পেছনে, তাতে মাড়িটা পার হলে যেটা, এটা হচ্ছে তালু, উপর দিয়ে একটু উঠছে সেটা হচ্ছে তালু। ই ই, দেখুন ই উচ্চারণ করার সময় সেই মাড়ির একটু পেছনের দিকে অংশে একটু প্রেসার পড়ে সাউন্ডের, বাতাসে ই ই। তারপরে চা ছা যা ঝা ইয়া, দেখুন জিহ্বাটা যে জায়গাটায় ঘষা দিচ্ছে চ উচ্চারণ করার সময় সেটাই হচ্ছে তালু, তালব্য বর্ণ, তালু উচ্চারিত হয় বলে তালব্য বর্ণ নাম। চা ছা যা ঝা ইয়া। তারপরে ইয়া শ, এগুলো তালুতে উচ্চারিত হয়। ইয়া শতে আমরা পরে আসছি।
এরপরে মূর্ধন্য বর্ণ, মূর্ধাতে, মূর্ধা কোথায় আছে? তালুর পরে উপরে যে একটা উঁচু উঁচু জায়গা আছে না মুখের, সেটা হচ্ছে মূর্ধা। সেখানে মূর্ধন্য বর্ণ উচ্চারিত হয়। রি রি টা ঢা 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 ঢা। আপনারা উচ্চারণ করার সময় নিজেরা খেয়াল করুন, এই ট উচ্চারণ করতে গিয়ে জিহ্বাটা বেঁকে, জিহ্বার যে মাথাটা আছে না, জিহ্বার অগ্রভাগটা এটা বেঁকে উপর থেকে ঘষা দিয়ে নামছে। যে স্থানে ঘষা দিয়ে নামছে সেটা হচ্ছে ঢা 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 ঢা। ঠিক আছে, যে স্থানে ঘষা দিয়ে নামছে সেটা হচ্ছে মূর্ধা। তারপরে রা সা, সেগুলোতে পরে যাচ্ছে। দন্ত বর্ণ, দাঁতের সাথে সম্পর্ক, দাঁতে জিহ্বাটা একটু স্পর্শ খেতে পারে অথবা একটু কাছাকাছি থাকবে। কিরকম? রি ত বর্গগুলো তা থা দা ধা না, তা থা দা ধা না। দেখুন জিহ্বার অগ্রভাগটা গিয়ে একদম দাঁতের গোড়া লাগছে একটু, তা থা দা ধা না। আপনারা নিজেরা উচ্চারণ করার চেষ্টা করুন, তখন এটা বুঝতে পারবেন। তারপরে লা সা, ঠিক আছে, সেগুলোতে পরে আসছি। ওষ্ঠ বর্ণ, দুই ঠোঁট মিলিয়ে উচ্চারিত হবে। উ উ, ঠোঁট একদম গোল করতে হয়েছে উচ্চারণ করতে গিয়ে, মানে এখানে পুরোটাই ঠোঁটের কাজ। তারপরে প বর্গ, ঠোঁট লাগবে, প বর্গের প্রতি 5টা অক্ষরে ঠোঁট লাগবে। পা ফা বা ভা মা। পা ফা, ফ উচ্চারণ করার সময় আমরা ঠোঁট লাগাই না, ফুল ফল না, শুদ্ধ উচ্চারণ হচ্ছে ফুল ফল। পা ফা বা ভা মা। তারপরে কণ্ঠ তালব্য, এ ঐ। কণ্ঠ ওষ্ঠ, উ ঔ। দন্ত ওষ্ঠ, অন্তস্থ ব, একটা ব বেশি আছে সংস্কৃতে, এটা আমি পরে বলবো। নাসিক্য বর্ণে, নাসিক্য মানে কি? নাকে, নাকে যা উচ্চারিত হয় তাকে নাসিক্য বা অনুনাসিক বর্ণ বলে। কোনগুলো নাসিক্য? দ্বিতীয় পৃষ্ঠা চলে যান, 5টা বর্গের একদম নিচে দেখুন গোলাপি রঙের একটা লাইন আছে। এই প্রতিটা বর্গের যে শেষ অক্ষর সেটা হচ্ছে সেই বর্গের নাসিক্য বর্ণ। একটু একটু নাকে বাজবে, ঠিক আছে? এই নাকে বাজবে, কিভাবে উচ্চারিত হবে পরে বলছি, জাস্ট আপাতত জেনে রাখুন। এবার এতটুকু যে পড়ালাম, কে কোথায় বুঝতে পারেনি চ্যাট বক্সে লিখুন, বা কোথাও বুঝে না থাকলে চ্যাট বক্সে লিখুন যে বুঝিনি, বা স্পেসিফিক কোথায় বুঝিনি সেটা লিখতে পারেন, সমস্যা নেই। আমরা কি জানলাম? আমরা অক্ষরগুলো জানলাম। স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে। স্বরবর্ণ 13টা, ব্যঞ্জন বর্ণ 35টা। বেসিক নলেজ একদম। 13টা স্বরবর্ণের মধ্যে 5টা হচ্ছে রসস্বর, 8টা হচ্ছে দীর্ঘস্বর। রসগুলো নরমাল উচ্চারিত হবে, দীর্ঘগুলো একটু টেনে টেনে দীর্ঘ উচ্চারিত হবে। অ এর উচ্চারণটা কিরকম হবে? আ, অ নয় আ, এটা জানলাম। ব্যঞ্জন বর্ণের মধ্যে 35টার মধ্যে প্রথম 25টা হচ্ছে স্পর্শ বর্ণ, 5টা বর্গে বিভক্ত, ঠিক আছে? এই 5টা বর্গের প্রত্যেকটার প্রথম অক্ষর দিয়ে সেই বর্গের নাম। ব্যঞ্জন বর্ণগুলো স্বরবর্ণ সহায়তা উচ্চারিত হয়। আ আছে, রি, রি এর উচ্চারণ হচ্ছে রি, এখানে একটা রি আছে, যুক্ত আছে রি। রি এর উচ্চারণ রি, আর দীর্ঘ রি এর উচ্চারণটা দীর্ঘ ধরে রাখতে হবে, রি, দীর্ঘ ধরে রাখতে হবে, দীর্ঘ রি। এটাকে দক্ষিণ ভারতে রু উচ্চারণ করা অনেকে, রু, ঠিক আছে? বা এরকম, মানে কোনো উ ই কিছু করে না, এরকম উচ্চারণ করে বিভিন্ন জায়গায়। তবে নর্মাল উচ্চারণ হচ্ছে রি। আর রি এটা হচ্ছে রি, লোয়ার সাথে রিকার আছে, ঠিক আছে? আচ্ছা, স্পর্শবর্ণ 25টা পড়েছি। 25টা স্পর্শবর্ণের উচ্চারণ স্থান অনুসারে
এক একটা নাম আছে, কোনটা কণ্ঠ। ক বর্গ, প্রথম যে বর্গ ক বর্গ, কণ্ঠ বর্ণ, কণ্ঠ উচ্চারিত হয়। দ্বিতীয় চ বর্গ, তালব্য বর্ণ, তালুতে উচ্চারিত হয়। তৃতীয় ট বর্গ, মূর্ধন্য বর্ণ, মূর্ধত উচ্চারিত হয়। চতুর্থ ত বর্গ, দন্ত বর্ণ, দাঁতের গোড়া উচ্চারিত হয়। পঞ্চম হচ্ছে কি ক বর্গ, ওষ্ঠ বর্ণ, দুই ঠোঁট মিলিয়ে উচ্চারিত হয়। বুঝতে না পারলে কেউ চ্যাট বক্সে লিখুন যে বুঝতে পারিনি। আচ্ছা, তাহলে সকলে এতটুকু বুঝতে পেরেছেন? আমরা তাহলে এবার চলে যাই পৃষ্ঠা নং 4-এ, পিডিএফ এর পৃষ্ঠা নং 4। আমরা এই সংস্কৃত উচ্চারণ কেন জানছি? এগুলো হচ্ছে একদম বেসিক। আমরা প্রথম 2টা বা 3টা ক্লাস নিয়মগুলো জানবো, এরপর আমরা মূল শাস্ত্রে ঢুকে যাব। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন যে ক বর্গে ও, চ বর্গে নিয়, এগুলো তালব্য বা নাসিক্য বর্ণ। হ্যাঁ, এগুলো তালব্য বর্ণ বা নাসিক্য বর্ণ। তালুতে উচ্চারিত হয়েও নাক দিয়ে একটু শব্দ বের হয়, এটা একসাথে দুইটাই। ওটা কণ্ঠ আবার নাসিক্য, ঠিক আছে? ওটা কণ্ঠ আবার নাসিক্য, প্রত্যেকটা বর্গ কিন্তু এক একটা স্থান উচ্চারিত হচ্ছে, তো সেই অনুসারে কিন্তু একটা নাম আছে। কণ্ঠ, তালব্য, ওষ্ঠ, দন্ত, মূর্ধন্য। আবার এগুলোর প্রত্যেকটার মধ্যে একটা করে নাসিক্য বর্ণ আছে, ঠিক আছে? তো এই ও, ইয় এগুলো কিন্তু সেই কণ্ঠ তালব্য হলেও এগুলো কিন্তু নাসিক্য বটে। একই সাথে দুইটা নাম, মানে শুধুমাত্র উঁর জন্য ক বর্গে শুধুমাত্র উঁটা নাসিক্য, ঠিক আছে? বাকি যে 4টা আছে সেগুলো কিন্তু শুধুমাত্র কণ্ঠ, নাসিক্য নয়, কিন্তু উঁটা কণ্ঠ এবং নাসিক্য। আচ্ছা, পৃষ্ঠা নং 4 খুলুন। দেখুন, আমরা ব্যঞ্জন বর্ণ 25টা অলরেডি জেনে গেছি, বাকি রয়েছে কয়টা? 10টা। 10টার মধ্যে 4টা হচ্ছে কি অন্তঃস্থ, ঠিক আছে? অন্তঃস্থ নাম কেন? এটা মানে কোনোভাবে স্পর্শ একটু হলেও করতে পারে, নাও করতে পারে। মুখের মানে মুখের যে ভিতরে যে ফাঁকটা আছে না, যে ভিতরে যে মানে যে গহ্বরটা আছে, সেই গহ্বরের মধ্যে উচ্চারিত হয়। হয়তো স্পর্শ করতেও পারে, আবার নাও করতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপার এই অন্তঃস্থ বর্ণগুলো, ঠিক আছে? এই জন্য নাম অন্তঃস্থ, অন্তঃস্থিত। অন্ত মানে মাঝখানে, অন্তঃস্থিত, অন্তঃস্থিত। 4টা দেখতে পাচ্ছি কি কি? ইয়া, রা, লা, ওয়া। এবার খুবই গুরুত্বপূর্ণ 2টা ব্যাপার আসবে, সকলে মনোযোগ দিয়ে শুনুন। পৃষ্ঠা নং 4-এ অন্তঃস্থ বর্ণ দেখতে পাচ্ছি 4টা, ইয়া, রা, লা এবং ওয়া। এখানে খুবই গুরুত্বপূর্ণ 2টা ব্যাপার আছে। একটা হচ্ছে আমরা প্রথম যে ইয়, আমরা জানি কি বাংলা ভাষায় 2টা জ আছে, বর্গীয় জ, অন্তঃস্থ জ। বর্গীয় জ, অন্তঃস্থ জ, 2টা জ আছে। 2টা জ আছে বলেই 2টা জকে আলাদা করে নামকরণ করতে হয়েছে। দেখুন, বর্গীয় জ, বর্গের অন্তর্গত বললে তার নাম বর্গীয়। এখন ক, খ এগুলো তো এক একটা বর্গের অন্তর্গত, তাকে তো আমরা কিন্তু বর্গীয় ক, বর্গীয় খ, বর্গীয় চ এরকম বলছি না। কেন বলছি না? কারণ সে আছে একটা, তাকে আলাদা করে নামকরণ করতে হয় না। ক বললে আমরা সে একটা কয় বুঝি, হ্যাঁ। খ বললে সে একটা ক্ষয় বুঝি, ছ বললে সে একটা ছয় বুঝি। কিন্তু জ যেহেতু 2টা আছে, সেই কারণে 2টাকে আলাদা করে বোঝানোর জন্য আলাদা নামকরণ করতে হয়েছে। তো সেই হচ্ছে, একটা হচ্ছে বর্গীয় জ,
চ বর্গের মধ্যে যে জটা আছে না, চ ছ জ ঝ ঞ, এই যে জটা, এটা তো একটা চ বর্গের একটা বর্গের অন্তর্গত, সেজন্য তাকে আমরা বর্গীয় জ বলছি, বর্গীয়। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অন্তস্থ, সেজন্য আমরা তাকে অন্তস্থ জ বলছি বাংলা ভাষা। সংস্কৃতে জ কিন্তু একটাই আছে, সেই বর্গীয় জটা, ঠিক আছে, অন্তস্থ জটা নেই। সংস্কৃতে অন্তস্থ জ নেই, কিন্তু কি আছে, অন্তস্থ ইও আছে। বাংলা কিন্তু অন্তস্থ জ আছে, অন্তস্থ ইও আছে। সংস্কৃতে শুধু অন্তস্থ ইওটা আছে, অন্তস্থ জটা নেই। সংস্কৃতে জ একটা বর্গীয় জ, আর সেটা হচ্ছে অন্তস্থ ইয়, এই হচ্ছে ইয়। আমরা যে যদা যদা হি ধর্মস্য করি না, এটা কিন্তু সেই ইয়টা, যদা যদা হি ধর্মস্য, কিন্তু আমরা সেটা ওই যে অন্তস্থ জ্বর মতো লেখা হয়, এই জন্য যদা যদা, কিন্তু জ নয়, এটা হচ্ছে ইয়, ঠিক আছে, ইয়া ইয়া ইয় বা ইয়া। হ্যাঁ, তো কি উচ্চারণ হবে, ইয়দা ইয়দা, যদা যদা না। তাহলে বোঝা গেল অন্তস্থ ইয়ের ব্যাপারটা। এটা দেখতে অন্তস্থ জয়ের মতো, দেখতে পাচ্ছেন না, আপনাকে পিডিএফটা খুলতে হবে, দেখতে হবে, পিডিএফ এর 4র্থ পৃষ্ঠা আছে, পিডিএফটা গ্রুপে দেওয়া হয়েছে। অন্তস্থ ইওটা দেখতে অন্তস্থ জয়ের মতো, কিন্তু সংস্কৃত অন্তস্থ জটা নেই, ইও আছে, হবে ইয়া ইয়া। এরপরে র আছে বাংলার মধ্যেই, ল আছে বাংলার মধ্যেই। এরপরে দেখুন আরেকটা ব আছে, ব। এর আগে আমরা স্পর্শ বর্ণের মধ্যে দেখতে পাই 2 নং পৃষ্ঠায়, 2 নং পৃষ্ঠার স্পর্শ বর্ণে প যে বর্গটা আছে না, শেষ যে বর্গটা প বর্গ, সেটার মধ্যে একটা ব আছে 3 নম্বরে, পা ফা বা ভা মা, একটা ব আছে। আবার এখানে দেখতে পাচ্ছি একটা অন্তস্থ ব আছে, তো ওইটা হচ্ছে বর্গীয় ব। এখানে যেহেতু ব দুইটা, আমাকে বোঝানোর জন্য আলাদা নামকরণ করতে হবে, ওইটা হচ্ছে বর্গীয় ব, এটা হচ্ছে অন্তস্থ ব, ঠিক আছে। তাহলে বর্গীয় যেহেতু ব দুইটা পর যেহেতু বলেছিলাম, প্রত্যেকটা ব্যাপারের মৌলিকতা আছে, তা দিলে সেটার একটা আলাদা উচ্চারণ আছে, একটা অর্থ আছে। তো দুইটা যেহেতু ব, অবশ্যই দুইটা বার উচ্চারণ 2 রকমের হবে, এটা আমরা পরবর্তী ক্লাসে বলবো। দুইটা বার উচ্চারণ হয় 2 রকমের, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম, অন্তস্থ বর্ণ 4টা, অন্তস্থ ইয়া, অন্তস্থ র, অন্তস্থ ব। সংস্কৃত অন্তস্থ জ বলতে কিছু হয় না, যদা যদা হি আর কখনোই বলবো না, আমরা বলবো ইয়দা ইয়দা হি। যা দেবী সর্বভূতেষু বলবো না, আমরা বলবো ইয়া দেবী সর্বভূতেষু, ঠিক আছে। সংস্কৃত আমরা অন্তস্থ জটা ভুলে যাব, অন্তস্থ জ সংস্কৃতে নেই। যেখানে আমরা অন্তস্থ জ দেখবো, আমরা উচ্চারণ করবো ইয়া ইয়া, গেল। এরপরে দেখুন উষ্ম বর্ণ 4টি। উষ্ম মানে একটু বাতাস বেশি বের হয়, সবকিছুই সকল বর্ণ কিন্তু বাতাস বের করে উচ্চারণ করতে হয়, তবে এই উষ্ম বর্ণে বাতাস একটু বেশি বের হয়, এই জন্য এটার নাম উষ্ম আলাদা করে দেওয়া হয়েছে। 3টা স আছে, তালব্য, মূর্ধন্য, দন্ত স আর হ। এখন দেখুন 3টা স্বর কিন্তু 3 রকমের নাম, একটা তালব্য মানে তালুতে উচ্চারিত হয়, একটা মূর্ধন্য মানে মূর্ধায় উচ্চারিত হয়, একটা দন্ত মানে দাঁতের গোড়ায় উচ্চারিত হয়, ঠিক আছে। 3টা স্বরের নাম যেহেতু 3 রকমের, উচ্চারণ অবশ্যই 3 রকমের হবে। বাংলা কিন্তু আমরা যে স্বর দেখি না কেন একই রকম উচ্চারণ করি, হ্যাঁ, সংস্কৃতে কিন্তু সেরকম সুযোগ নেই, সংস্কৃতে 3 স্বর উচ্চারণ 3 রকম। এবার প্রথমে আসে তালবর্ষ। তালবর্ষ উচ্চারণ কিরকম, বাংলায় আমরা যে স উচ্চারণ করি সেটা তালবর্ষ, তালবর্ষ আলাদা করে শেখার কিছু নেই। বাংলায় আমরা সকল স্বরের ক্ষেত্রে যে স উচ্চারণ করি, আমি এখন যে স উচ্চারণ করছি সেটা তালবর্ষ, ঠিক আছে, তালবর্ষ আলাদা করে শেখার কিছু নেই। মূর্ধন্য স, মূর্ধাতে মানে আরেকটু জিহ্বাটা পেছনে গিয়ে মূর্ধার থেকে উচ্চারিত হয়, কিন্তু সেটা যথেষ্ট কঠিন,
সেটা চেষ্টা করার দরকার নেই। আর চাইলে চেষ্টা করতে পারেন। কিরকম উচ্চারণ হবে? সা সা। আমি দেখাচ্ছি ভিডিওতে অন করে। সা সা, জিহ্বাটা বেঁকে সা সা। ঠিক আছে? বর্ষা বর্ষা। যদি তালবর্ষ উচ্চারণ করতাম বর্ষা বর্ষা, আর মূর্ধন্য ষ দিয়ে বর্ষা বর্ষা সা। কঠিন আছে, যদি না পারেন সমস্যা নেই, তালবর্ষের মতো উচ্চারণ করবেন। গেল। তাহলে তালবর্ষটা আমরা জানলাম, নর্মাল যে ছটা সেটা হচ্ছে তালবর্ষ। মূর্ধন্য ছটা সা, আর না পারলে তালবর্ষের মতো উচ্চারণ করব। দন্ত স্বটা অবশ্যই আপনাকে দন্ত স্বর মতো উচ্চারণ করতে হবে। কিরকম? সা সা। একদম দাঁতের গোড়ায় জিহ্বার অগ্রভাগটা লাগবে। সা। কিভাবে? ইংলিশ যে এস আছে না, ইংলিশ এস, সেই এস এর মতো, একদম হুবহু ইংলিশ এস এর মতো। যেমন ধরুন কিরকম? সংস্কৃত সংস্কৃত সা। তারপরে ধরুন কিরকম? 16 16 সি সি। সেই ইংলিশ এস এর মতো হচ্ছে এই সংস্কৃতের দন্ত স স। সংসার সন্ন্যাসী সংস্কৃতম। ঠিক আছে? সাংখ্য যোগ স স। তাহলে তালবর্ষটা কিরকম? নর্মাল যে শটা আমরা উচ্চারণ করি বাংলায় সেটা হচ্ছে তালবর্ষ স। মূর্ধন্য শটা স, আর দন্ত শটা স। আর হ তো হয়, হ শেখার কিছু নেই তেমন। ঠিক আছে? এই এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম বুঝতে পারেননি এমন কেউ থাকলে চ্যাট বক্সে লিখুন। পিডিএফটা গ্রুপে দিয়েছি। বুঝতে না পারলে চ্যাট বক্সে লিখুন যে বুঝতে পারিনি বা কোথায় বুঝেননি, সেটা লিখতে পারেন। আচ্ছা, তাহলে আশা করি সকলে এতটুকু বুঝতে পেরেছেন। এখানে তিনটা স্বর উচ্চারণের পার্থক্য আছে, সেটা পড়ানো হয়ে গেছে। তারপর শেষের দিকে সংস্কৃতে শুধু অন্তস্থ উচ্চারণ আছে, সেটা পড়ানো হয়ে গেছে। মাঝের যে দুইটা ব আছে সেটা বাকি আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে পড়াবো। ঠিক আছে? আজকের ক্লাস এতটুকু, বাকিটুকু আমরা পরবর্তী ক্লাসগুলোতে করব। ঠিক আছে? এই এতটুকু ক্লাসের মধ্যে কেউ যদি কিছু বুঝে না থাকেন তাহলে চ্যাট বক্সে লিখুন। আজকের ক্লাস এখানেই শেষ। আমি কিছু বাড়ি কাজ দিয়ে দেব, সেগুলো অবশ্যই আপনাকে রেকর্ড করে পাঠাতে হবে অবশ্যই। তবে পাঠানোর আগে নিজেরা ভালো করে প্র্যাকটিস করে নেবেন। যে আমি দেখলাম আবার নিজের মতো যেরকম হচ্ছে পাঠিয়ে দিলাম, সেরকম নয়। আগে ভালোভাবে প্র্যাকটিস করবেন হচ্ছে কিনা। আমি রেকর্ড করে যা দেবো সেটা বারবার শুনবেন। বাড়ির কাজ পাঠানোর সিস্টেম হচ্ছে কি, আমি যে রেকর্ড পাঠাবো সেটা বারবার শুনবেন, শুনে শুনে বুঝবেন কিভাবে হয়েছে। এবার সেটা শুনে শুনে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে নিজেরটার সাথে আমারটা মেলাবেন যে মিলছে কিনা। যদি ঠিকভাবে হয় তখনই আপনারা বাড়ি কাজটা পাঠাবেন। ঠিক আছে? আর চেষ্টা করবেন যে যতটুকু শুদ্ধভাবে পারা যায়। আর বাড়ি কাজ অবশ্যই পাঠাবেন। বাড়ি কাজ না পাঠালে কিন্তু প্র্যাকটিস হবে না, শিখতে পারবেন না, শুধু শুধু কোর্সে ভর্তি হওয়া হবে। বাড়ি কাজ অবশ্যই পাঠাতে হবে, প্র্যাকটিস করতে হবে, বাড়ি কাজ পাঠাতে হবে, তবে আপনারা শিখতে পারবেন। আর জিহ্বার যে আড়ষ্টতা আছে এটা কিন্তু সহজে যাবে না। আমাদের যে অভ্যাস কিন্তু সহজে যায় না।
বারবার চেষ্টা করতে হয়, বারবার চেষ্টা করতে 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 তারপর যাবে। মন চাইবে যে আমি নর্মাল যেরকম বাংলা ভাষা উচ্চারণ করি সেরকম করে দেই, সেরকম যদি আপনারা সেই মন যা চাইলো তাই করেন তাহলে কিন্তু নতুনটা শিখতে পারবেন না। আপনাকে জোর করে সেই নতুন ভাবে উচ্চারণ করতে হবে। মূর্ধন্য স্বর মেন হচ্ছে কি সা, সা। দেখুন মূর্ধায় উচ্চারিত হয় কিরকম, ত যে উচ্চারণ করি না, আগামীকাল না, ক্লাস হবে সোমবার, শুক্র এবং সোম, এই দুদিন ক্লাস হয়। টা উচ্চারণ করে কিরকম করে, টা। দেখুন জিহ্বাটা বেঁকে গিয়ে উপর থেকে ঘষাতে নামছে, টা টা, সেরকম করে সা, সা, সা। উচ্চারণ করার সময় জিহ্বাটা লাগবে না যদিও, কিন্তু জিহ্বাটা এরকম একদম পিছনে যাবে, বেঁকে যাবে পেছনে, অনেকটা পেছনে গেলে সা, সা এরকম উচ্চারিত হয়। সা, তালবশ হচ্ছে সা, মূর্ধন্য স হচ্ছে সা, আর দন্ত স হচ্ছে সা, সা, ইংলিশ এস এর মতো। ঠিক আছে, যেরকম দেখানো হয়েছে সেরকম উচ্চারণ করার চেষ্টা করবেন। সবগুলো নিয়ম মেনে যদি উচ্চারণ করতে পারবেন, দেখবেন যে আপনার উচ্চারণটা কতটা সুন্দর হচ্ছে, কতটা শ্রুতি মধুর শোনাচ্ছে। বোঝা গেল? অবশ্যই প্র্যাকটিস করবেন, নিয়মিত ক্লাস করবেন। ঠিক আছে, আমরা প্রথম 2-3টা ক্লাসের রেকর্ড দিয়ে দিব, কারণ এখানে উচ্চারণগুলো বোঝানো হচ্ছে, পরে ওইগুলো হয়তো রেকর্ড দেওয়া হবে না, না দেওয়ার সম্ভাবনা বেশি। তাই নিয়মিত ক্লাস করার চেষ্টা করবেন। সপ্তাহে মাত্র 2 দিন ক্লাস, এই 1 ঘন্টার মতো ক্লাস হবে, 1 ঘন্টা থেকে কম বা বেশি হতে পারে। ঠিক আছে, বেশি হবে না। তো নিয়মিত ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন, বাড়ি কাজ করবেন, তবে আপনার কোর্সে ভর্তি হওয়া সফল হবে। ঠিক আছে, গীতা সুন্দর করে পাঠ করবেন, তারপরে গীতা উপলব্ধি করার চেষ্টা করবেন। দেখবেন যে গীতার মধ্যে কি মহান শিক্ষা দেওয়া আছে। অর্জুন বলছে যুদ্ধ করব না, বীর যোদ্ধা অস্ত্র ফেলে দিয়েছে। শ্রীকৃষ্ণ বলেছে ক্লেব্বিয়া মাস মে গামাফ পার্থ, তোমার তো একলিবতা শোভা পায় না, উঠে দাঁড়াও, যুদ্ধ করো। ঠিক আছে, সংগ্রামী করছে গীতা, আমাদেরকে শক্তি দিচ্ছে, শক্তিদায়ী শাস্ত্র আমাদের, কান্নাকাটির শাস্ত্র নয়। ঠিক আছে, ভগবানের সামনে বসে হে প্রভু